আমি গীতিকা পালমা, সহকারী শিক্ষক, ফাতিমা উচ্চ বিদ্যালয়, খুলনা। অনলাইন ক্লাসের মাধ্যমে আজকে আমি নবম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে কাগজ বিজ্ঞান বিষয়ে একটু আলোচনা করতে চাই। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? ভালো আছো? অনেকদিন তো ছুটি কাটাচ্ছ, পড়াশোনা বাদ দিয়ে কি করতেছো? শুধু রান্না বান্না আর ঘরের কাজে ব্যস্ত? ঘরের কাজে ব্যস্ত থাকলে হবে না। আমরা যেহেতু অনলাইন ক্লাসের মাধ্যমে পড়া শুরু করেছি, তাহলে তোমাদের কি করতে হবে? এখানে অংশগ্রহণ করতে হবে, আমাদেরকে সাহায্য করতে হবে। তোমাদের সাহায্য ছাড়া কিন্তু আমরা কিছুই করতে পারবো না। আমরা শুধু পড়া করে যাবো, আর তোমরা যদি না করো তাহলে কি হবে? সেই স্কুলের মতোই হবে। কি করতে হবে? বকাঝকা দিতে হবে। আমরা কিন্তু বকাঝকা দিতে চাচ্ছি না, তোমাদের সাথে সুন্দর করে পড়াশোনা চালিয়ে নিতে যেতে চাচ্ছি। তাহলে চলো দেখি আমরা। দেখো তো এখানে কিসের ছবি দেখা যাচ্ছে? এটা কিসের ছবি? বিভিন্ন ধরনের ফলমূলের ছবি দেখা যাচ্ছে। তারপর কি আছে এখানে? এখানে আছে বিভিন্ন ধরনের, কি আছে এটা? ডাল। বিভিন্ন ধরনের ডাল দেখা যাচ্ছে। তাহলে বুঝতে পারছো আমরা আজকে কি করতে চাচ্ছি? বলো তো কি করতে চাচ্ছি আমরা আজকে? এটা দেখে বোঝা যাচ্ছে যে আমরা কি করব? খাদ্যের কাজ। তাহলে আমরা কি করব আজকে? খাদ্যের কাজ ও উপাদান। তাহলে আমরা দেখি বন্ধুরা, বই খুলো। আজকে আমাদের পড়া হবে খাদ্যের কাজ ও উপাদান। এখানে দশম অধ্যায়, তোমরা দেখো দশম অধ্যায় কি আছে? পাঠ 1 ও 2 আজকে তোমাদের জন্য আমরা রেডি করলাম। তোমরা যদি আমাদের সাথে থাকো তাহলে আমরা কি করব? ঠিক মতো এগিয়ে নিয়ে যেতে পারবো। খাদ্য কি বলতে পারো? খাদ্য কাকে বলে বা খাদ্য কি? খাদ্য আমরা সবাই জানি খাদ্য কি। আমরা বেঁচে থাকার জন্য যা খেয়ে থাকি তাই কি খাদ্য, তাই না? কিন্তু বিজ্ঞানসম্মত ভাবে আমরা যদি বলে থাকি তাহলে সেটাকে আমরা অন্যভাবে বলতে পারি। যেমন কি দেখো এখানে বলা আছে, জীবন ধারণের জন্য আমরা যা কিছু খাই তাই খাদ্য। আবার বিজ্ঞানসম্মত ভাবে খাদ্যের সংজ্ঞা বিশ্লেষণ করলে দেখা যায়, বিজ্ঞানসম্মতভাবে খাদ্যের সংজ্ঞা বিশ্লেষণ করলে দেখা যায় যে সকল দ্রব্য আহার করলে দেহের বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ, তাপ শক্তি উৎপাদন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তাকে খাদ্য বলে। এই খাদ্য সম্বন্ধে কিন্তু আমরা আরো ক্লাস 6 থেকে বা ক্লাস 4, 5 থেকেই পড়ে আসতেছি। খাদ্য কি, খাদ্যের উপাদান কয়টি, খাদ্যের কাজ কি কি আমরা পড়ে আসতেছি। তাহলে এখন ক্লাস 9-এ এসে আমাদের কি নতুন করে পড়তে হচ্ছে না। তারপর আমরা এখানে পড়ছি। তারপরে কি আছে এখানে? খাদ্যের কাজ। খাদ্যের কাজ কয়টি বলো তো? বলতে পারো খাদ্যের কাজ কয়টি? আমরা সবাই জানি। তারপর দেখি খাদ্যের কাজ কয়টি। খাদ্য আমাদের দেহে বিভিন্ন কাজ সম্পাদন করে থাকে। খাদ্য গ্রহণের ফলে যে কাজগুলো সম্পন্ন হয় তা হলো, দেখো তো কি কি? 1. দেহ গঠন ও বৃদ্ধি সাধন। 2. ক্ষয়পূরণ। 3. তাপ উৎপাদন ও কর্মশক্তি প্রদান। 4. দেহের অভ্যন্তরীণ কার্যাদি নিয়ন্ত্রণ। 5. রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি। তাহলে কি করে? খাদ্যের কাজ কি কি? আমরা যে খাবারগুলো খেয়ে থাকি সেটা কি কি কাজ করে আমাদের শরীরে? তাহলে এই যে 5টা কাজ প্রত্যেকে আমরা জানি। এই খাদ্যগুলো খাওয়ার পরেই কিন্তু এই কাজগুলো আমাদের শরীরে হয়ে থাকে। তাহলে কি আমরা বুঝতে পারছি এখানে কি বলছে? কি বললো এখানে? আমরা কয়টা জিনিস পড়লাম? খাদ্যের সংজ্ঞা পড়লাম, খাদ্যের কাজ পড়লাম, খাদ্যের কাজ কয়টি সেই বিষয়ে জানলাম। তাহলে কি এখন আমরা কোথায় যাব? দেখো এখানে কি দেখা যাচ্ছে? দেখো তো এখানে কি ছবিতে কি কি দেখা যাচ্ছে? এখানে আছে মাছ, ডিম, মাংস, তারপরে কি আছে? পনির, বিভিন্ন ধরনের সবজি। তাহলে এই যে এটা দেখা যাচ্ছে, তাহলে এখানে কি কি বোঝা যাচ্ছে? এটা দিয়ে আমরা বুঝতে পারছি এখানে খাদ্যের উপাদান সম্পর্কে বুঝাচ্ছে। খাদ্যের উপাদান কয়টি? তাহলে খাদ্যের উপাদান কয়টি বলতে পারো? খাদ্যের উপাদান 6টি। কি কি? দেখো খাদ্যের উপাদান কি? খাদ্যের মধ্যে যেসব জৈব রাসায়নিক দ্রব্য মানুষের শরীরে বিভিন্ন কাজ সম্পাদন করে, শরীরকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখে, তাকে পুষ্টি উপাদান বা খাদ্য উপাদান বলে। আচ্ছা, এখন আমরা জানবো প্রোটিন সম্বন্ধে। প্রোটিন কি? প্রোটিন শব্দটা কি?
বা এই যে এখানে দেখো যে ছবিতে কি কি দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে মাংস, মাছ, ডিম, পনির, বাটার, আর আছে দুধ। এগুলো সব কি কি উপাদান? এখানে সব প্রোটিন জাতীয়। তাহলে এই যে মাছ আছে, মাংস আছে, ডিম আছে, পনির আছে, তারপরে কি এটা মাখন আর দুধ, এগুলো কোথা থেকে আসে? কোথা থেকে আসে এগুলো? আমরা প্রাণীজ প্রোটিন পাই, আবার উদ্ভিজ্জ থেকেও পেয়ে থাকি। তাহলে দেখো প্রোটিন শব্দটার অর্থ কি? প্রোটিন শব্দটা গ্রিক শব্দ প্রোটিউস থেকে এসেছে। কি শব্দ থেকে? গ্রিক শব্দ প্রোটিউস থেকে এসেছে। এর অর্থ হলো সর্বপ্রথম। এর অর্থ কি? সর্বপ্রথম অবস্থান। যেখানেই প্রাণীর অস্তিত্ব সেখানেই থাকে কি? প্রোটিন। এটা সবাই জানে যে যেখানে কি আছে, প্রাণীর অস্তিত্ব আছে, সেখানে কি? প্রোটিন আছে। কারণ প্রোটিন ছাড়া মানুষ কি করতে পারে না? বাঁচতে পারে না, সুস্থ থাকতে পারে না। তাই প্রোটিন ছাড়া প্রাণের অস্তিত্ব কল্পনা করা যায় না। প্রাণী এবং উদ্ভিজ্জ জগতে প্রোটিন একটা প্রধান অংশ। এর জন্য প্রোটিনকে মুখ্য উপাদান হিসেবে গণ্য করা হয়। তাহলে প্রোটিনটা কি? কি শব্দ? একটা গ্রিক শব্দ। গ্রিক শব্দটা কি ছিল? প্রোটিউস থেকে এসেছে, মানে প্রোটিউস। আর এর অর্থ হলো কি? সর্বপ্রথম অবস্থান। তাহলে আমরা খাদ্যের উপাদান যখন করি তখন কি প্রথমেই কি আসে? প্রোটিন। তাহলে এই যে শব্দটা যে আসলো সেটা কি? প্রথম। তাহলে এখানে এই ছবিগুলো দেখলাম, এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে কি এখানে সবগুলোর মধ্যে কি আছে? প্রোটিন বিদ্যমান আছে। এবার আমরা দেখি প্রোটিনের শ্রেণীবিভাগ। প্রোটিনের শ্রেণীবিভাগ দেখি। প্রোটিনকে কয় ভাগে ভাগ করা যায়? উৎস অনুযায়ী। প্রোটিনকে কয় ভাগে ভাগ করা যায় সেটা কথা না, প্রোটিনকে উৎস অনুযায়ী কয় ভাগে ভাগ করা যায় আমরা সেটা দেখি। উৎস অনুযায়ী প্রোটিনকে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। কি কি? একটা হলো প্রাণীজ প্রোটিন ও উদ্ভিজ্জ প্রোটিন। কি কি প্রোটিন? প্রাণীজ প্রোটিন ও উদ্ভিজ্জ প্রোটিন। উৎস অনুযায়ী প্রোটিনকে দুই ভাগে ভাগ করা যায়। তাহলে প্রাণীজ প্রোটিন সম্বন্ধে দেখি আমরা কি? প্রাণীজ প্রোটিন, যে প্রোটিনগুলো প্রাণীর জগৎ থেকে পাওয়া যায় তাকে প্রাণীজ প্রোটিন বলে। কি? যেমন মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি খাদ্যের প্রাণীজ প্রোটিন। তার মানে আমরা আগে যে ছবিগুলো দেখলাম সেই ছবিতে কি কি ছিল? এখানে ছিল ছবিতে দেখলাম কি কি? মাছ, মাংস, ডিম, দুধ সবই ছিল। তাহলে কি সেগুলো কোথা থেকে আসছে? প্রাণী থেকে এসেছে। এরপরটা দেখি উদ্ভিজ্জ প্রোটিন। উদ্ভিজ্জ মানে কি? যেটা আমাদের প্রকৃতি থেকে আসে, গাছ থেকে আসে। যেমন কি কি? উদ্ভিদ জগৎ থেকে প্রাপ্ত প্রোটিনকে উদ্ভিজ্জ প্রোটিন বলে। যেমন ডাল, বাদাম, সয়াবিন ও শিমের বিচি ইত্যাদি উদ্ভিজ্জ প্রোটিন। তাহলে কি এগুলো কোথা থেকে আসে? গাছ থেকে পাই আমরা। প্রোটিনের উৎস প্রাণীজ প্রোটিন, মাছ, মাংস, ডিম, দুধ, পনির, ছানা ইত্যাদি। উদ্ভিজ্জ প্রোটিন বিভিন্ন ধরনের ডাল, সয়াবিন, বাদাম, চাল, গম ইত্যাদিতে প্রোটিন পাওয়া যায়। ছবিতে আমরা দেখলাম না বিভিন্ন ধরনের ডাল দেখলাম, তাহলে সেই ডাল, বাদাম দেখো এখানে সব ধরনের ছবি আছে। বাদাম আছে, ব্রোকলি আছে, মাছ আছে, দই, এখানে সব কিছুতেই কি পাওয়া যাচ্ছে? এখানে প্রাণীজ প্রোটিন আছে, উদ্ভিজ্জ প্রোটিন আছে, দুইটাই আছে এখানে বিদ্যমান। তাহলে আমরা আজকে কি পড়লাম? কি পড়লাম? প্রোটিন, খাদ্যের কাজ পড়লাম, উপাদান পড়লাম, খাদ্য কি পড়লাম, তারপরে কি পড়লাম? প্রোটিনের শ্রেণীবিভাগ। উৎস অনুযায়ী প্রোটিনকে দুই ভাগে ভাগ করা যায় সেটাও পড়লাম। তাহলে আমরা আজকে দেখি পরেরটা কি আছে। এবার দেখি আমরা প্রোটিনের কাজটা কি। প্রোটিনের কাজ কয়টি? প্রোটিনের কাজ 5টি। কি কি প্রোটিনের কাজ দেখি? দেহ গঠন ও বৃদ্ধি সাধন। প্রোটিনের কাজ, প্রথম কাজটা কি? দেহ গঠন ও বৃদ্ধি সাধন। প্রোটিনের প্রথম ও প্রধান কাজ হচ্ছে দেহ কোষের গঠন ও বৃদ্ধি সাধন করা।
কি কাজ করা? প্রোটিনের প্রথম ও প্রধান কাজ হচ্ছে দেহকোষের গঠন ও বৃদ্ধি সাধন করা। আমাদের অস্থি, পেশি, বিভিন্ন দেহযন্ত্র, রক্তকণিকা হতে শুরু করে দাঁত, চুল, নখ পর্যন্ত প্রোটিন দিয়ে তৈরি। তাহলে কি কি? আমাদের যে শরীরের কি কি আছে, শরীর আমাদের যে রক্ত গঠন হয় সেই রক্ত, তারপরে কি আছে, দাঁত, চুল, সবকিছুই কি প্রোটিন দিয়ে তৈরি। কারণ প্রোটিনের অভাবে কি হয়ে যায়? হাতের নখ ভেঙে যায়। 2 নম্বর দেখো, ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ করে। ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ করে। আমাদের কোষগুলি প্রতিনিয়তই ক্ষয়প্রাপ্ত হয়। এই ক্ষয়প্রাপ্ত স্থানে স্থানে নতুন কোষ গঠন করে ক্ষয়পূরণের কাজ করে প্রোটিন। তাহলে কি কাজ করে? আমাদের কোষগুলি প্রতিনিয়তই কি হচ্ছে? ক্ষয়প্রাপ্ত হচ্ছে। আমাদের দেহ সবসময় কি হচ্ছে? ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এই ক্ষয়প্রাপ্ত স্থানে স্থানে নতুন কোষ গঠন করে ক্ষয়পূরণের কাজ করে প্রোটিন। দেখো প্রোটিন কত ধরনের কাজ করে। তারপর দেখো 3 নম্বরে, তাপ শক্তি উৎপাদন। তাপ শক্তি উৎপাদন। 1 গ্রাম প্রোটিন থেকে 4 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। 1 গ্রাম প্রোটিন থেকে 4 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। 4 দেহের রোগ প্রতিরোধক শক্তি অর্জন। বাইরের বিভিন্ন রোগ জীবাণু আমাদের দেহে প্রবেশ করে নানা রকম রোগ ব্যাধি জন্মাতে পারে। এই সব রোগ জীবাণুকে প্রতিরোধ করার জন্য দেহে তাদের অ্যান্টিবডি তৈরি করা প্রোটিনের একটা গুরুত্বপূর্ণ কাজ। তাহলে কি, আমরা যখন বাইরে ঘোরাফেরা করি তখন কি আমাদের শরীরে নানা রকম রোগ জীবাণু প্রবেশ করে। তাহলে সেই রোগ জীবাণুকে আমরা আমাদের প্রতিরোধ করার জন্য কি করে? প্রোটিন একটা অ্যান্টিবডি তৈরি করে, যেটা আমাদের সেই প্রোটিনের একটা গুরুত্বপূর্ণ কাজ। তারপর দেখো কি আছে 5 নম্বরে, মনন শক্তির বিকাশ। মানসিক বিকাশেও প্রোটিন অপরিহার্য। কি বিকাশে? মানসিক বিকাশে। মানসিক বিকাশের সময় প্রোটিনের অভাব হলে বুদ্ধির বিকাশ ব্যাহত হয়। 6 নম্বর, দেহাভ্যন্তরের কাজ নিয়ন্ত্রণ। প্রোটিন দিয়ে তৈরি এনজাইম, হরমোন ইত্যাদি দেহাভ্যন্তরের বিভিন্ন কাজকর্ম সুপরিচালিত করে থাকে। দেখো আমাদের প্রোটিনের কাজগুলো দেখো। 7 নম্বরে আছে, প্রয়োজনীয় উপাদান পরিবহন করে। প্রয়োজনীয় উপাদান পরিবহন করে। রক্তের প্রোটিন, হিমোগ্লোবিন বাতাস থেকে প্রাপ্ত অক্সিজেন গ্রহণ করে শরীরের বিভিন্ন অংশে প্রেরণ করে থাকে প্রোটিন। তাহলে প্রোটিন কি কি কাজ করে? প্রোটিন আমাদের শরীরের জন্য সব ধরনের কাজ করে। তারপরে কি আছে? দেহে পানির সমতা রক্ষা করে। দেহে কিসের সমতা রক্ষা করে? পানির সমতা রক্ষা করে। প্লাজমা মানে কি? রক্তের সারের মধ্যে অবস্থিত পুষ্টি উপাদানগুলোকে 6 ভাগে ভাগ করা হয়েছে। এখানে কিন্তু 6টি উপাদানই বিদ্যমান আছে। কি কি আছে? প্রোটিন, 2 কার্বোহাইড্রেট, 3 ফ্যাট, 4 ভিটামিন, 5 খনিজ লবণ ও 6 কি আছে? পানি। তাই এই যে 6টি উপাদান সম্পর্কে আমাদের কি আছে? ধারণা আছে? অবশ্যই ধারণা আছে। যেহেতু আমরা কি করি, এই 6টি উপাদান আমাদের শরীরে খেয়ে থাকি। 6টি উপাদানে কি হিসাবে খাই আমরা? সুষম খাদ্য হিসাবে। কারণ পরিমিত পরিমাণে এই খাবারগুলো যদি থাকে তাকে কি বলা হয়? সুষম খাদ্য বলা হয়। তাহলে আমরা আজকে দেখলাম কি কি খাদ্যের কাজ, খাদ্যের উপাদান, আর কি খাদ্য কি, এই কয়টা জিনিস। তাহলে আমরা এখানে আজকে ব্যাখ্যা করি যে কি কি আছে খাদ্যের উপাদানগুলো সম্বন্ধে আমরা একটু জানি। তাহলে প্রথমটা আমাদের কি হবে? প্রোটিন। প্রথমটা কি আছে? প্রোটিন বা আমিষ। বইয়ের মধ্যে দেখো, সবাই বই খুলছো? সবাই বই খুলো, খাতা নাও। খাতা বের করতে হবে, বই বের করতে হবে। বই যদি না করো তাহলে কিন্তু পড়া কিছুই পাবে না। যদি এখানে দেখাচ্ছি তারপর তোমাদের কি করতে হবে? বই দেখতে হবে। দেখো আমরা আজকে দেখি প্রোটিন। প্রোটিন সম্বন্ধে জানি। প্রোটিন কি?
প্লাজমা বা রক্তের প্রোটিন দেহে পানির সমতা বজায় রাখে। এখন এই যে করোনার সময় মানুষের কি প্রয়োজন হচ্ছে? প্লাজমা। তার মানে কি? প্লাজমা মানে কি? রক্তের যে সাদা অংশ, সেটা করোনার জন্য বিশেষ উপযোগী। আমরা দেখি প্রোটিনের অভাবজনিত লক্ষণ। দেখি তো, শিশুর খাদ্যে প্রোটিনের অভাব হলে কি কি হয়? দেহের বৃদ্ধি ব্যাহত হয়, ওজন কমে যায়, চামড়া খসখসে হয়, চুলের রং ফ্যাকাশে হয়, মেজাজ খিটখিটে হয়। তাহলে কি কি হয়? দেহের বৃদ্ধি ব্যাহত হয়, ওজন কমে যায়, চামড়া খসখসে হয়, চুলের রং ফ্যাকাশে হয়, আর মেজাজ খিটখিটে হয়। মানসিক বিকাশে পিছিয়ে পড়ে, প্রোটিনের ঘাটতিতে এনজাইমের সংশ্লেষণ কমে যায়, খাদ্য ঠিকমতো পরিপাক হয় না, বদহজম হয়, রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায়। এই যে এখানে যে আমাদের কয়টা আছে? 9টা। যে 9টা লক্ষণগুলো যে দেখলাম, এটা আমাদের প্রত্যেকের শরীরে কিছু না কিছু ভাবে আমরা দেখি বা অনুভব করি। কারণ কি? আমরা যখন অপুষ্টিতে ভুগি তখন কি হয়? এইখান থেকে এই জিনিসগুলো, যেমন কি খাদ্য ঠিক মতো পরিপাক হয় না, তখন কি হয়? বদহজম হয়। তারপর কি হয়? রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায়। কি করি আমরা? অল্পতে কি অসুস্থ হয়ে পড়ি। তাহলে আমাদের এই যে মানসিক বিকাশে পিছিয়ে পড়ে, মানসিক মানে কি? আমাদের মস্তিষ্কে তখন কি করে? কাজ কম করে, চামড়া খসখসে হয়, চুলের রং ফ্যাকাশে হয়ে যায়, মেজাজ খিটখিটে থাকে। যখন আমরা অসুস্থ থাকি তখন এমনিতে আমাদের মেজাজ কি হয়ে যায়? খিটখিটে থাকে। তাহলে এই যে দেখো অভাবজনিত লক্ষণগুলো, শিশুদের খাদ্যে যদি প্রোটিনের অভাব হয় তাহলে এটা, এই লক্ষণগুলো আমরা দেখে থাকি। দেখো, উপরের এই লক্ষণগুলো যদি প্রাথমিক পর্যায়ে দেখা যায় তবে তাকে বলে প্রাক কোয়াশিয়রকর অবস্থা। কি বলে? এই লক্ষণগুলো, যে উপরের যে লক্ষণগুলো আছে, এগুলো যদি আমরা প্রাথমিক পর্যায়ে দেখি তাহলে কি তাকে কি বলা হয়? কোয়াশিয়রকর অবস্থা। আমরা ছবি দেখতে পারবো কোয়াশিয়রকর শিশুদের যে ছবি বা যে ওদের যে চেহারা, সেটা আমরা দেখব। দেখো, দেখি দুইটা ছবি। এখানে কি দেখা যাচ্ছে? এটা একটা ছবি, এটা একটা ছবি। এই ছবিটা কি? দেখো, স্বাস্থ্য ভালো মনে হচ্ছে, কি স্বাস্থ্য ভালো, কিন্তু মোটেও স্বাস্থ্য ভালো না। এর শরীরে কি আছে? পানি। আর একে দেখো কেমন দেখা যায়? শরীরের হাড়গুড় সব বের হয়ে আছে, মনে হচ্ছে কঙ্কাল। তাহলে এটা কি ছবি আর এটা কি ছবি? এটা হলো কোয়াশিয়রকর আর এটা হলো মেরাসমাস। দেখো ছবিতে দুইটা ছবি এখানে একই রকম, এটা কোয়াশিয়রকর আর এটা হলো মেরাসমাস। তাহলে কি হয়? এই যে আমরা যে উপরের লক্ষণগুলো পড়লাম, উপরে কি কি পড়লাম? চামড়া খসখসে থাকে, চুল ফ্যাকাশে হয়ে যায়, মেজাজ খিটখিটে থাকে। যে 9টা পড়লাম সেটা হলো প্রাথমিক লক্ষণগুলো। যদি প্রাথমিক লক্ষণগুলো দেখা যায় তাহলে তাকে আমরা কি বলি? কোয়াশিয়রকরের প্রাথমিক অবস্থা। আমরা যে দুইটা ছবি দেখলাম, একটা হলো কি কোয়াশিয়রকর রোগের আর একটা হলো মেরাসমাস রোগের। প্রথমটা হলো কোয়াশিয়রকর রোগের লক্ষণগুলো এখানে দেখো উপরে। এই লক্ষণগুলো যদি প্রাথমিক পর্যায়ে দেখা যায় তবে তাকে বলে প্রাক কোয়াশিয়রকর অবস্থা। যদি এই অবস্থা চলতে থাকে তাহলে শিশুর উপরে লক্ষণগুলোর পাশাপাশি হাত পা ফুলে যায়। তাহলে প্রথম ছবিটা কি ছিল? প্রথম শিশুটার কি হাত পা ফুলে গেছে, পেট ফুলে গেছে, মুখে পানি আসে। এই অবস্থাকে কোয়াশিয়রকর বলে। সাধারণত 1 থেকে 4 বছর শিশুরাই এর শিকার হয়। এছাড়া প্রোটিন ও ক্যালোরি উভয়েরই ঘাটতি হলে মেরাসমাস রোগ দেখা যায়। তাহলে দ্বিতীয় বাচ্চাটার মধ্যে কি কি লক্ষণ আছে? অভাব আছে। প্রোটিন ও ক্যালোরি এই দুইটারই কি আছে? ঘাটতি আছে। তাহলে প্রথম বাচ্চাটার কি? কোয়াশিয়রকর। তার কি? হাতে পায়ে পানি, মুখে পানি, পেটে পানি। তাহলে তার কোয়াশিয়রকর রোগ হলো। আর দ্বিতীয় যে বাচ্চাটার ছবি দেখলাম সেটার মধ্যে কি আছে? প্রোটিন ও ক্যালোরির উভয়েরই কি ছিল? ঘাটতি ছিল বলে তার কি হয়েছে? মেরাসমাস দেখা দিয়েছে। তাহলে আমরা কি করি? আজকে দুইটা ছবি দেখলাম, একটা কোয়াশিয়রকর আর একটা হলো মেরাসমাস। কিসের অভাবে হয়ে থাকে? প্রোটিনের অভাবে হয়ে থাকে। তাহলে এইটা হলো কি দুইটার অভাব, একটা হলো প্রোটিন আর
ক্যালোরি উভয়ের ঘাটতিতে মেরাসমোস রোগ হয়েছে। তাহলে আমরা দেখি প্রাপ্তবয়স্ক দেখি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রোটিনের অভাব হলে কি হয়। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রোটিনের অভাব হলে হাতে পায়ে পানি আসে, রক্ত স্বল্পতা দেখা দিতে পারে, আর রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায়। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রোটিনের অভাব হলে হাতে পায়ে পানি আসে, রক্ত স্বল্পতা দেখা দিতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আমাদের আশেপাশে আমরা অনেক জায়গায় দেখতে পারি, বা ওই যে বস্তি এলাকার মধ্যে অনেক শিশুরাই কি এইসব রোগে আক্রান্ত হয়ে থাকে বেশি, কারণ সেখানে কি থাকে, পুষ্টির অভাব থাকে, প্রোটিনের অভাব থাকে। এছাড়া অনেক বাচ্চারা যখন না খেয়ে থাকে বা খেতে চায় না, জোর করে খাওয়াতে হয়, তখন কি থাকে, পুষ্টির অভাব থাকে বা প্রোটিনের অভাব থাকে, তখন এই সমস্যাগুলো হয়ে থাকে। পার্ট 3-এ দেখো কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট কি, একটা ছবি দেখি, এখানে কি কি আছে দেখো। একটা আছে পাউরুটি, চিপস, বিভিন্ন ধরনের ডাল জাতীয় জিনিস আছে, মিষ্টি জাতীয় জিনিস আছে। এটা হলো কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। কি খাদ্য? কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যগুলোর মধ্যে কি কি আছে? খাদ্যের বিভিন্ন পুষ্টি উপাদানগুলোর মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ সবচেয়ে বেশি। এই উপাদান অন্যান্য উপাদানের চেয়ে দামেও কি সস্তা। কি বলছে? আমাদের দৈনিক খাদ্যের বিভিন্ন পুষ্টি উপাদানগুলোর মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ সবচেয়ে বেশি। কি কি, এই যে বেশি কি কি খাদ্যগুলো আছে এখানে, আমরা কি খাই? প্রতিদিন ভাত খাই, রুটি খাই, মিষ্টি খাই, বিভিন্ন ধরনের ফল খাই। তাহলে এগুলোর মধ্যে কি আছে? কার্বোহাইড্রেট আছে। কার্বোহাইড্রেটের উৎস দেখো কি আছে, চিনি, গুড়, মিষ্টি, চকলেট, মিষ্টি। এই জিনিসগুলো কে না খায়? প্রত্যেক দিন আমরা এই জিনিসগুলো খাচ্ছি, চিনি ছাড়া চলে না। মিষ্টি, আমাদের কি ঠান্ডা লাগলে আমরা মিষ্টি খাই। চকলেট তো প্রতিদিন স্কুলের টিফিনের সময় আমাদের চকলেট লাগে। তারপর কি আছে? মিষ্টি, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য ছিল। তাহলে আমাদের দৈনিক খাদ্যের বিভিন্ন পুষ্টি উপাদানগুলোর মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ সবচেয়ে বেশি। এই উপাদানগুলো অন্যান্য উপাদানের চেয়েও কি দামে সস্তা। তাহলে আমরা কি করি দেখি, কারণ নিত্য নৈমিত্তিক আমরা কি খাই? আমরা ভাত খাই, মাছে ভাতে বাঙালি। তাহলে আমাদের ভাত অবশ্যই লাগে, রুটি খাই, চা খাই, বিভিন্ন ধরনের চকলেট খাই। তাহলে কার্বোহাইড্রেটের উৎস সম্বন্ধে আমরা জেনে নিই। কার্বোহাইড্রেটের উৎসগুলো কি কি? 1 নম্বরে কি থাকতে পারে দেখো, চিনি, গুড়, মিষ্টি, চকলেট, মিষ্টি। তারপরে কি আছে? সাগু, অ্যারারুট, চাল, গম। আচ্ছা চলো দেখি এবার খাদ্যে কার্বোহাইড্রেটের অভাব হলে কি হয়। খাদ্যে কার্বোহাইড্রেটের অভাব হলে কি হয়? এখানে দেখো ছবিগুলো আছে, এখানে সব কিন্তু কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের ছবি। বিভিন্ন ধরনের ডাল, খেজুর, তারপর কি আছে? আঙ্গুর। এগুলো হলো কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। এগুলোর অভাব হলে আমাদের কি হয়? দেহে তাপ শক্তির ঘাটতি হয়। কি হয়? দেহে তাপ শক্তির ঘাটতি হয়, যার ফলে কাজ করার ক্ষমতা কমে যায়। আর কি হয়? আহারে সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেটের অভাব হলে কোষ্ঠকাঠিন্য হয়। দেখো কি, যে বদহজম হয়, তারপর কি থাকে? শরীর রোগা থাকে, যাকে কি বলা হয়? কোষ্ঠকাঠিন্য। তাহলে অভাবের ফল কি কি? খাদ্যে কার্বোহাইড্রেটের অভাব হলে কি হয়? আমাদের দেহে তাপ শক্তির ঘাটতি হয়, কাজ করার ক্ষমতা কমে যায়। আর কি? সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেটের অভাবে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। তাহলে বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছো? আমি যেটুকু পড়ালাম আজকে সবটুকু কি করবে? তোমরা বাসায় বসে ভালো মতো পড়বে। আর একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেই হোমওয়ার্কটা কি করবে? খাতায় করবে। যখন স্কুল খুলবে তখন কিন্তু আমি সেই হোমওয়ার্ক দেবো। আর আমাদের কি আছে? সেই হোমওয়ার্ক খাতা কিন্তু অবশ্যই আছে। সেই হোমওয়ার্ক খাতায় আমি এটা দেখবো। আর আজকে যা যা পড়ালাম সেই পড়ার কিছু তারিখ দিয়ে সেই পড়া লিখে রাখবে আর হোমওয়ার্ক করবে। এই খাতার মধ্যেই হোমওয়ার্ক করবে। তাহলে দেখো, খাদ্যকে ভাঙলে কি পাওয়া যায়? খাদ্যকে ভাঙলে কি পাওয়া যায়?
বিভিন্ন ধরনের খাদ্য আমাদের শরীরে কি কি কাজ করে থাকে তা লিখো। এটা দেখবে তোমাদের বইয়ে কাজের কার্বোহাইড্রেটের এবং ওই প্রোটিনের নিচে যে কাজ লেখা আছে সেই কাজের মধ্যে আমাদের এটা আছে। সেই কাজ দুটো তোমরা হোমওয়ার্ক করবে। তাহলে বন্ধুরা, আজকে আমাদের পড়া শেষ করি। আর কি করবে, বাড়িতে বসে বসে যে এখন রান্না করতে শিখতেছো, সেই রান্না কিন্তু স্কুল খুললে পরে কি করবো, আমরা স্কুলে সব টিচারদের নিয়ে একসাথে বসে রান্না করে খাবো। নতুন নতুন রান্না করবে আর নতুন নতুন রেসিপি নিয়ে আমরা কি করবো, রান্না করবো। তাহলে সবাই কি থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আর আগামী ক্লাসে অবশ্যই তোমাদের সাথে আবার সাক্ষাৎ হবে। ধন্যবাদ।